আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতেই মধ্যপ্রাচ্য সংঘাত প্রসঙ্গ। দীর্ঘ ২১ ঘণ্টায় আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়তে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে ইসলামাবাদ থেকে যে ফলাফলে আসুক না কেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আলোচনার মধ্যে ফিলিস্তিন ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতারা মুখোমুখি বৈঠক করলেন পাকিস্তানের ইসলামাবাদে। ঐতিহাসিক আলোচনায় যুদ্ধবন্ধের সম্ভাবনা থাকলেও সেই ক্ষীণ সম্ভাবনাও ভেস্তে গেল উভয় পক্ষের দর কষাকষি আশানুরূপ না হওয়ায়। দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা ২১ ঘণ্টা ধরে ইরানিদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, এটাই ভালো খবর। খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, এবং আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর, তার চেয়ে অনেক বেশি খারাপ খবর ইরানের জন্য। সুতরাং আমরা চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। তবে যুক্তরাষ্ট্র আলোচনা ছাড়ার অজুহাত খুঁজছে বলে জানিয়েছে তেহরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনই দাবি করেছে ফার্স নিউজ এজেন্সি। পরবর্তী দফা আলোচনার জন্য ইরানের কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করা হয়। ইসলামাবাদে চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হবে কিনা তা নিয়ে তার কিছুই যায় আসে না বলেও উল্লেখ করেন তিনি। শনিবার ফ্লোরিডার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার আগে চুক্তি সংক্রান্ত প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প। এদিকে চলমান আলোচনার মাঝেই দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে চলমান সংঘাতে দেশটির মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০। এমনকি মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায়ও ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া লেবানন ইস্যুতে আরও কঠোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর অস্ত্র নিরস্ত্রীকরণ ছাড়া লেবাননে শান্তি চুক্তি করার কথা অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু। আব্দুল মালেক, আরটিভি। এবার দেশের খবর। কাটছে না জ্বালানি তেলের সংকট। চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। এই বাড়তি চাহিদার সামাল দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ট্রাক, লরি, কাভার্ড ভ্যানকে। তেল সংকটে বিপাকে আছে নেত্রকোনার যানবাহন চালকরা। জ্বালানি সংকটে আছে বন্দরনগরী চট্টগ্রাম। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে জ্বালানি সংকটের কারণে ব্যবসা বাণিজ্য এবং জনজীবনে কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন, সেই সাথে জানাবেন যে পাম্প মালিকরা কি বলছেন। যে সাদিয়া আসলে যেমনটি বলেছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের আসলে যেই যুদ্ধ শুরু হয়েছে সেটি কিছুটা আশার আলো দেখিয়েছিল আসলে গতকালকে তাদের যেই সমঝোতা বৈঠক হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে বেঁচতে যাওয়ায় কিন্তু হতাশা প্রকাশ করেছেন এখানকার যারা আসলে পাম্প মালিক এবং গ্রাহক আছে তারা। আমি যদি বলে থাকি আসলে চট্টগ্রামে জ্বালানির এই সংকট কিন্তু তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। সকাল থেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু আসলে অনেকেই তেল পাচ্ছে না। অনেকেই বললো আসলে তারা ভোর ৫টা থেকে এখানে লাইনে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত তেল পায়নি। বিশেষ করে চট্টগ্রামে প্রায় উপজেলা এবং সিটি কর্পোরেশন মিলে শতাধিক পাম্প রয়েছে, সবগুলো পাম্পে কিন্তু আসলে তেল দিতে পারছে না। নগরীর মাত্র ২ থেকে ৩টি পাম্প তেল দিয়ে থাকে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে আসলে কিউসি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটি এই মুহূর্তে এখানে প্রায় চট্টগ্রামের যেই ৯০% জ্বালানি কিন্তু তারা এই মুহূর্তে সরবরাহ করছে। সেই জন্য কিন্তু গ্রাহকরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে কিন্তু একের পর এক আসছে। কিন্তু এই মুহূর্তে এইখানে যে লাইনটি আছে এটি কিন্তু প্রায় ২ থেকে ২.৫ কিলোমিটার লম্বা লাইন দাঁড়িয়ে আছে। তাদের পাম্পে তাদের চাহিদা ছিল প্রতিদিন ৪ ভাউচার ৩৬,০০০ লিটার, তারা আজকে পেয়েছে মাত্র ২৭,০০০ লিটার। তাদের একটাই কথা, সেটি হচ্ছে যে চাহিদার তুলনায় তারা কিন্তু আসলে সেভাবে পাচ্ছে না। তারা আজকে পেয়েছে ২২,৫০০ লিটার অকটেন এবং ৪,৫০০ লিটার ডিজেল, কিন্তু তাদের চাহিদা ছিল আসলে ডিজেলের পরিমাণ। যেহেতু চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, এখানে কিন্তু শিল্প কারখানা, বাসাবাড়ি সবগুলো রয়েছে, সেই জন্য কিন্তু ডিজেল যদি আসলে নিতে না পারে দেখা যাচ্ছে যে
গার্মেন্টসগুলোর যখন বিদ্যুৎ সংকট হয় তখন কিন্তু জেনারেটর দিয়ে চালাতে হয়। তো জ্বালানি না পেলে, ডিজেল না পেলে কিন্তু আসলে জেনারেটরও বন্ধ হয়ে যেতে, সেজন্য কিন্তু বিশেষ করে গার্মেন্টস শিল্পে কিন্তু এটার বিশাল একটা প্রভাব পড়েছে বলে গার্মেন্টস মালিকরা জানিয়েছেন। একই সাথে তাদের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু গ্রাহকদের যতটুকু চাহিদা ততটুকু তারা দিতে পারছে না। এরপরও কয়েকটি পেট্রোল পাম্প কিন্তু আসলে যতটুকু তাদের চাহিদা থাকে তারা কিন্তু গ্রাহকদেরকে দিচ্ছে, গ্রাহকদেরকে না করছে না। কোনো পেট্রোল পাম্প 200 টাকার দিচ্ছে একটা নির্ধারিত সময়ের মধ্যে, আবার কোনো পেট্রোল পাম্প 500 টাকাও দিচ্ছে। কিন্তু এই দুটি পেট্রোল পাম্প আসলে গ্রাহকদের যতটুকু চাহিদা ততটুকুই দিচ্ছে, তবে কেউ যাতে আসলে ঝাড়ে বলে নিতে না পারে সেই ব্যবস্থাটি তারা করেছেন। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং সব কিছু মিলে যদি বলি, আসলে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে কিন্তু আসলে জ্বালানির পুরোটাই সংকট, বিশেষ করে আবাসিক বাসাবাড়িগুলোতে এবং একই সাথে শিল্প কারখানাগুলোতে কিন্তু ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সাদিয়া, এই ছিল আমার কাছে চট্টগ্রামের জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকাসহ 4 সিটি কর্পোরেশন এলাকায় আজ থেকে শুরু হলো হাম রুবেলা টিকাদান কার্যক্রম। সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে 20 এপ্রিল পর্যন্ত। 4টি সিটি কর্পোরেশন এলাকায় 6 মাস থেকে 5 বছর বয়সী 12,19,957 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে ময়মনসিংহে শিশুদের টিকা দেওয়া হচ্ছে, এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, হাম সংক্রমণের বিষয়ে আমাদের জানাবেন এবং আজ থেকে ময়মনসিংহে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সাদিয়া, ময়মনসিংহে কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগ আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 20 থেকে 30 জন শিশু হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন এবং প্রতিদিনই কিন্তু ময়মনসিংহ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আমি যদি বলি যে গত 17 মার্চ থেকে আজ পর্যন্ত 371 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল এবং 284 জন শিশু হাসপাতাল থেকে ছাড় পেয়েছে এবং গতকালও কিন্তু 27 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। আর এই 28 দিনে কিন্তু 10 জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর এই হাম আক্রান্তের প্রাদুর্ভাব ঠেকাতে কিন্তু ঢাকা 2 সিটি এবং বরিশালের সিটির পাশাপাশি কিন্তু ময়মনসিংহ সিটিতে জরুরি হাম রুবেলা টিকা ক্যাম্পেইন চালু হয়েছে। সকালে এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন রুকন, যে সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি জানিয়েছেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রায় 60,000 5 বছর বয়সী শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে এবং নগরীর 33টি ওয়ার্ডের 2টি করে কেন্দ্রে কিন্তু সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই ক্যাম্পেইন চালু থাকবে এবং এই 9টা থেকে 5টার মধ্যে এই ক্যাম্পেইনে কিন্তু যে কোনো সিটি কর্পোরেশনের বাইরেও শিশুরাও কিন্তু এই টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারবেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এবং এই টিকা দেওয়ার ব্যাপারে কিন্তু ময়মনসিংহের প্রতিটি মসজিদ মন্দিরে করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে এবং মসজিদ ছাড়াও কিন্তু এখানে টিকা ক্যাম্পেইনের জন্য মাইকিং করে জানানো হচ্ছে এবং এই শিশু মারা যাওয়ার ব্যাপারে অভিভাবকরা এত উদ্বিগ্ন যে তারা কিন্তু এখানে আসেন শিশুদের টিকা দিতে। সাদিয়া, এই ছিল ময়মনসিংহের হাম টিকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, নেই রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষার প্যাথোলজিস্ট বা রেডিওলজিস্ট। এসব হাসপাতালে রোগী মারা গেলেও হয় না কোনো তদন্ত, উল্টো মরদেহ আটকে আদায় করা হয় লাখ লাখ টাকা। স্বাস্থ্য খাতে সেবার মান নিয়ে আলী হোসেনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সায়েমের ধারাবাহিকের আজ দেখবেন প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন।
উত্তরা জেনারেল হাসপাতাল প্রবেশ করতেই ফার্মেসিতে দেখা মেলে টোস্ট বিস্কুট সহ মুদি মনোহারি পণ্যের, তবে নেই কোনো ফার্মাসিস্ট। পেশেন্টের লোকের জন্য এগুলো দরকার, এমনি অভিজ্ঞতার উপরে চলতেছে। না, আমি ফার্মাসিস্ট না, নতুন আসছে। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, তবুও মিলেছে হাসপাতাল পরিচালনার নিবন্ধন। ভেতরে যেতেই হাসপাতালটির জিএম শাহিনের আবদার। না, পরিবেশে যে দেখবো কেন, আপনার কাছে আছে কিনা সেটা জিজ্ঞেস করছি। একটা হসপিটাল রানিং হলে সে ওরা টোটাল সব কিছু ইনভেস্টিগেশন করে এসে কাগজটা দিতে তো সব জমা হাতে পাইনি। এটাকে ভালো চোখে দেখা আপনি বলেন ভাই, তো আপনারা যেই জায়গাতে আছেন সেই জায়গা ইনশাল্লাহ আমাদের খুব কাছে পরিচিত জায়গা, তাই না? দেখতে চাই তাদের সেবার মান। প্রথমেই আইসিইউর সামনে বেলা 12টায়ও ডাক্তার না আসায় ক্ষোভ আর অভিযোগ সবারই। এখন ডাক্তার খালি পলাইতেছে, আপনারা এটার ভিতরেই করে, আমাদের খালি একটা করে রিসিপ্ট ধরাই দেয়, আমরা ওটা খালি কাটি। গতকালকে সকাল 9:30টায় ডক্টর দেখা গেছে, আজ পর্যন্ত যে বড় ডক্টর উনি 9টায় আসার কথা, এখন প্রায় 12টা বাজে এখনো আসে নাই। মেডিকেল অফিসার হিসেবে আছে এখন কজন আছে? একজন। বেড কটা আপনার? পিআইসিইউ হচ্ছে 6টা, ঠিক আছে বেড, আর এখানে হচ্ছে 10টার মতো আমরা করতে পারি। মুমূর্ষু রোগীর স্বজনরা অপেক্ষা করছেন কখন আসবে ডাক্তার। বিশেষজ্ঞ চিকিৎসকের এই অপেক্ষার প্রহর কখনই বা শেষ হবে তাদের। আইসিইউ এনআইসিইউর এসব রোগীদের রোগ নির্ণয় কারা করছেন পরীক্ষা নিরীক্ষা, তা দেখতেই প্যাথোলজিতে টিম আরটিভি। রিপোর্ট তো আমরা সারাদিনই করি, যখন আসে স্যাম্পল আর কি, আসার পর আমরা রেখে দিই, ম্যাডাম সাইন করে, আমরা কিছু করি আর কি। এমার্জেন্সি পারপাসে ম্যাডামকে জানানোর আমরা শুধু জাস্ট ওখানে সাইন দিয়ে দিই, মানে সামনে আমাদেরটা দেই আর ম্যাডাম একটা টিক দিয়ে দিই আর কি। বেলা 2টার পরে সরকারি হাসপাতাল বা মেডিকেল থেকে আসবেন প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই টেস্টগুলো জমা রাখা হচ্ছে প্যাথোলজিতেই। আর টাকার জন্য চিকিৎসা বন্ধ করে দেওয়ার অভিযোগেই অসহায় নারীর। কালকে আমরা বলছে যে যদি টাকা না দেন তাহলে আমার বাচ্চার ট্রিটমেন্ট বন্ধ করে দিবে। সন্তানের অভিযোগ, লাশ আটকে 1,95,000 টাকা বিল দাবির। এখন সর্বশেষ বাচ্চা মারা গেছে, ওরা টাকা চাইছিল কালকে 1 লাখ আমি দিতে পারি নাই, এখন আজকে বলে বাচ্চা মারা গেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন আসে, চিকিৎসক পরিচয়ের প্রাথমিক ডিগ্রি এমবিবিএস হলেই যদি সব চিকিৎসা করা যায়, তবে এফসিপিএস, এমডি সহ বিভিন্ন ডিগ্রি অর্জন করার প্রয়োজনটাই বা কি? মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। শুরু হলো পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী। বাংলা সনের শেষ দিন ও বর্ষবরণ ঘিরে পাহাড়ি জেলাগুলো এখন উৎসবের নগরী। এতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। অন্যদিকে এমন আয়োজনে সকলের মাঝে সম্প্রীতি আরও বাড়ার প্রত্যাশা আয়োজকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। তরু 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 রু বাঁশি বাজতে পাড়ায় পাড়ায় বেড়ে বং বেক্কুন মিলিনে এচ্চে বিজু এমন সুরে মেতে উঠেছে গোটা পার্বত্য চট্টগ্রাম। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখী উৎসব। বাংলা নববর্ষ ও পিজু, বৈশুক সাংগ্রাই, বিহু বিহু নানা নামে আয়োজিত বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্ন উৎসব বৈশাখী উৎসব হিসেবে পালিত হয় পার্বত্য অঞ্চলে। বর্ষবরণের বর্ণিল প্রস্তুতি নিয়েছেন পাহাড়িরা। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে পার্বত্য বাংলাদেশকে আমরা উন্নত করব। চৈত্র সংক্রান্তির শেষ 2 দিন ও বাংলা নববর্ষের প্রথম দিন 3 দিন পিজু উৎসব পালন করেন চাকমারা। একই সময় ত্রিপুরাদের বৈশু উৎসব। এছাড়া নববর্ষের দিন থেকে শুরু হবে মারমাদের সাংরাইং উৎসব। ভোরে নদীতে ফুল ভাসিয়ে চাকমা ও ত্রিপুরাদের ফুল পূজার মাধ্যমে সূচনা হবে উৎসবের। বিভিন্ন বাজার ঘুরে পাহাড়িরা সংগ্রহ করেছেন ঐতিহ্যবাহী খাবার, পাজন্তরীর রকমারি সবজি। নতুন বছরটা এরকম আরো সুন্দর করে আসো। এক বছরে সে মাত্র 3 দিনের জন্য আমাদের এই উৎসব পালন করা হয়। সবাই অংশগ্রহণ করি, অনেক ভালো লাগে। নতুন বছরকে বরণ এবং বিদায়ের যে মহেন্দ্রক্ষণ, এটি পার্বত্য চট্টগ্রামের একটি প্রাণের উৎসব। মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব মহাসংগ্রাম পোয়ে উপলক্ষে বান্দরবানে বইছে উৎসবের আমেজ। উৎসবটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ অংশ। যুবক যুবতীদের একে অপরে পানি ছিটিয়ে নতুন দিনকে স্বাগত জানানো, যত পুরনো দিনের পঙ্কিলতা, অপবিত্রতা এগুলো ধুয়ে মুছার জন্য এই পানি খেলা। বর্ণিল বর্ষবরণের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করেন এ অঞ্চলের বাসিন্দারা। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি।
আনন্দ, উচ্ছ্বাস আর সম্প্রীতির বার্তা নিয়ে পাহাড় জুড়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব। ভোরে রাঙামাটির কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। চাকমা জনগোষ্ঠীর ফুল বিজু, ত্রিপুরাদের হাঁড়ি বসু আর মারমাদের সূচিকাজ এই ভিন্ন নামে পালন করা হলেও এই উৎসবের লক্ষ্য এক, আগামীর সুখ, শান্তি ও সমৃদ্ধি। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়। সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু, কিশোর, তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে পানিতে ফুল ভাসান। চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন 3 দিন মূল উৎসব উদযাপন করা হলেও পক্ষকাল ব্যাপী উৎসবের রেশ থাকে পার্বত্য জনপদে। আজকে এই দিনটা সবার মঙ্গল বয়ে আনুক এই কামনা করি। আমরা আমাদের অতীত সবকিছু ভুলে আমরা নতুন ভাবে আমরা অগ্রসর হব এবং পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়কে নিয়ে আমরা এগিয়ে যাব। পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের মৃৎশিল্পীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে কর্মযজ্ঞ। তবে এঁটেল মাটির সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগের কথাও বলছেন কারিগররা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। চৈত্রের দিন যতই ফুরোচ্ছে ততই বাড়ছে মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা। কাদামাটি দিয়ে হাতি, ঘোড়া, পুতুল, কলস, হাড়ি পাতিল সহ শিশুদের নানা খেলনা তৈরিতে ব্যস্ত নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি ও সদর উপজেলার আমতলা গ্রামের মৃৎশিল্পীরা। পাল বংশের কয়েক শতাধিক নারী পুরুষ বংশানুক্রমে পাওয়া এই পেশাকে এখনও আঁকড়ে আছেন শরীয়তপুরের 6টি উপজেলার প্রায় 20টি ইউনিয়নের মৃৎশিল্পীরা। আমার স্বামী, আমার শ্বশুরে সবাই এই কাজ করছে, এখন আমরা করি এই কাজ। বংশ পরম্পরার এই ঐতিহ্যকে ধরে রাখতে সরকারিভাবে সহায়তা করা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি নিজে পার্সোনালি সেখানে একাধিকবার ভিজিট করেছি। ওইখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি তাদের সাথে আমি কথা বলেছি। তাদের সার্বিক উন্নয়নে কি করা যায় সেই বিষয়গুলো আমি তাদের সাথে পরামর্শ করেছি। আগামী আমাদের উপজেলা পরিষদের যে বাজেট সেখানে আমরা এদের জন্য একটা প্রজেক্ট নিব সেই চিন্তা আমরা করেছি। এদিকে প্লাস্টিক, মেলামাইন, সিরামিক্স ও কাচের চাকচিকে হারিয়ে যেতে বসেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৃৎশিল্প। তবুও পৈতৃক পেশাকে ধরে আছেন হাতে গোনা কয়েকজন কারিগর। প্লাস্টিকের পণ্য, প্লাস সিলভার মেলা কিছু বেড়ানোর জন্য আমাদের এই জিনিস চলেই না এখন ধরতে গেলে। কেবল বৈশাখী মেলার আশায় পৈতৃক পেশা আঁকড়ে আছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের চান্দারাটি গ্রামের প্রায় 150 পাল পরিবার। বছর জুড়ে ধুঁকতে থাকা এই পল্লীতে প্রাণের সঞ্চার হয় কেবল বৈশাখ এলে। সবচেয়ে বেশি বিক্রি হয় বৈশাখের উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে, ওই সময় আমরা আর কি বেশি মাল আনি। মৃৎশিল্পীরা এখনও স্বপ্ন দেখেন কোনো একদিন আবারও মাটির তৈরি আসবাবপত্রে ফিরবে মানুষ, আবারও কদর বাড়বে মাটির পণ্যের। সাকিব আল হাসান, RTV। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় 2 বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌষটপুর গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় চৌষটপুর গ্রামের আহমদ আলী এবং মৌলদ হোসেন 2 ইন্স্যুরেন্সের কর্মরত। গ্রাহক বাড়ানো এবং সুযোগ সুবিধা নিয়ে তাদের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও এক পর্যায়ে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছে। নবীগঞ্জ থানার ওসি জানান 2 বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট বিরোধে এই সংঘর্ষ হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিভিন্ন উৎসব, ছুটির দিন সহ সারা বছরই লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে সিলেটের জাফলং। তবে দেশের অন্যতম প্রধান এ পর্যটন কেন্দ্রে আজও গড়ে ওঠেনি কোনো কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রাও। সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান শাহর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। প্রকৃতির অপাসৌন্দর্যে ঘেরা সিলেটের জাফলং পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের মেলবন্ধনে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি।
তবে এ সৌন্দর্যের মাঝেই চোখে পড়ে অব্যবস্থাপনার চিত্র। দীর্ঘদিনেও বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ। যেখানে সেখানে ফেলা হচ্ছে প্লাস্টিক ও নানা বর্জ্য। পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় পড়ছে এর বিরূপ প্রভাব। যে যেখানে কোক খাচ্ছে ফেলাচ্ছে, আইসক্রিম খাচ্ছে মানে খোসা ফেলাচ্ছে, চিপস খাচ্ছে তার খোসা ফেলাচ্ছে, কোনো ব্যবস্থাপনা নাই। আমার এখানে এসে খুব ভালো লাগছে, কিন্তু পরিবেশটা আর কি একটু অগোছালো, নোংরা, অনেক দুর্গন্ধ করছে। এই জায়গাটা যদি পরিষ্কার করা হয় অনেক ভালো লাগবে। আমাদের যদি নির্দিষ্ট একটা জায়গার ব্যবস্থা করে দেয় তাহলে আমরা এই পরিবেশটা ধরে রাখতে পারবো। সমস্যা সমাধানে বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এখানে আমরা একটা বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে আধুনিক ভাবে যে বর্জ্য ব্যবস্থাপনার যে একটা প্রকল্প এখানে নেওয়া হচ্ছে শীঘ্রই। তো এটি যদি হয় আশা করছি কোনো সমস্যা হবে না। শুধু সরকারি ব্যবস্থাপনায় পরিবর্তনই নয়, জাফলংকে রক্ষায় বাড়াতে হবে জনসচেতনতাও, বলছেন পর্যটকরা। সুলাইমান কবির, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। জ্বালানি অস্থিতিশীলতার মাঝেও সরবরাহ সচল রাখতে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮,০০০ মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে গত ১১ এপ্রিল ভোররাতে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল পৌঁছায়। এ নিয়ে চলতি বছরের পঞ্চম ধাপে ৩০,০০০ মেট্রিক টন ডিজেল এসেছে। এই ডিজেল পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে সেখান থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনে সময় ও খরচ কমছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের অতর্কিত হামলায় নিহত হয়েছেন অন্তত ১১ জন। শনিবার ছুটির দিনে এনজিল জেলার একটি শিয়া মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নারী সহ আরও অন্তত ১৫ জন। স্থানীয় প্রশাসন জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাত বন্দুকধারীরা হঠাৎ সাধারণ মানুষের উপর গুলি চালায়। হতাহতরা মূলত সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। শুরুতে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৭ জন। এখনও কোনো গোষ্ঠী এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেনি। তবে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে তালেবান নিরাপত্তা বাহিনী। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।